ফিলসফি অফ সায়েন্সকে মোর ক্রিস্টালাইজ করার পিছনে যে গ্রুপটা কাজ করেছিল তাদেরকে এক কথায় বলা হয় ভিয়েনা সার্কেল। এই গ্রুপটা 1929 একটা ম্যানিফেস্টো বের করে, সায়েন্টিফিক ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। 40-তে হিটলার দখল করলে তখন খুব এক্সট্রিম অবস্থা, কারণ এদের কেউ আবার জিও ছিল। শিল্কের মৃত্যুর পরে সবাই খুব প্যানিকি হয়ে যায় এবং এটা বলা হয় যে এটা জার্মান স্পিকিং ওয়ার্ল্ডের জন্য যে বিরাট লস, এটা ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডের জন্য বিরাট লাভ হয়ে যায়। কারণ একটা গ্রুপ চলে যায় অক্সফোর্ডে, বিরাট একটা গ্রুপ চলে যায় শিকাগোতে, এবং শিকাগো স্কুল অফ ইকোনমিক্স এর যে খ্যাতি পরবর্তীতে যে লিবারেল ইকোনমি এবং অন্যান্য থিওরির ক্ষেত্রে, সেটার একটা বড় অংশ কিন্তু গিয়েছে আসলে এই ভিয়েনা থেকে। এই গ্রুপটাও ডিসপার্সড গ্রুপ থেকে গিয়েছে। তো ফিলসফারের কাজ, ফিলসফি ডিসিপ্লিনটার কাজ ইজ নট রিয়েলি টু স্পিক অ্যাবাউট এম্পিরিক্যাল সায়েন্স। ফিলসফারের কাজ হচ্ছে কনসেপ্ট অ্যানালিসিস, কনসিস্টেন্ট কিনা, ওর কাজটা কারেক্টলি করছে কিনা, মেথড কারেক্ট কিনা। আমরা গত 2 দিনে দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করেছি। একটা হলো কোয়ান্টাম মেকানিক্স, যেটা আমাদেরকে জানিয়েছে যে ফিজিক্সের যে লেটেস্ট ডেভেলপমেন্ট গত সেঞ্চুরি, সেখানে যে ক্লাসিক্যাল ফিজিক্স অর্থাৎ নিউটনিয়ান ফিজিক্স, তার যে এক ধরনের নিশ্চয়তা বোধ ছিল, যেটাকে কান্ট এক কথায় মোরলেস অ্যাপ্রায়োরি ধরে নিয়েছিলেন, যে টাইম অ্যান্ড স্পেস সম্পর্কে অ্যাপ্রায়োরি ধারণা দেয়। তার উদাহরণ যেমন ক্রিয়া ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া, কিংবা নিউটনের ফার্স্ট ল, যে একটি বস্তু স্থির থাকে অথবা বল প্রয়োগ না করলে সমগতিতে চলিতে থাকে, সমবেগে চলিতে থাকে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো প্রায় চিরন্তন। কেন? কারণ টাইম অ্যান্ড স্পেসের কিছু চিরন্তন গুণাবলী নিয়ে আমরা জন্মগ্রহণ করি, সুতরাং তার মধ্যে কোনো বস্তুকে ফেললে সেটা এক ধরনের চিরন্তন সূত্রের মধ্যে চলে আসে। এই বোধটা থেকে ক্লাসিক্যাল ফিজিক্সের এক ধরনের নিশ্চয়তা বোধ, যেটা র্যাশনালিস্ট ফিলোসফি বলবে যে আমি তো কিছু জিনিস জন্মগ্রহণ করি। কিন্তু কান্ট আবার খুব সাবধান ছিলেন, উনি বললেন যে যদিও আমরা টাইম স্পেসের গুণ নিয়ে জন্মগ্রহণ করি, কিন্তু যেহেতু অভিজ্ঞতার মিশ্রণ ছাড়া আমি জানতে পারছি না, সুতরাং নোমেনা ইজ আননোয়েবল, ফেনোমেনা জানি আমরা। হ্যাঁ, সেটা নিয়ে তো আমরা আগে অনেকবার আলাপ করেছি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বললো যে না ভাই, সবই অনিশ্চয়তা, এবং আনসার্টেনিটি প্রিন্সিপাল যখন তৈরি হলো তখন অনেকে মানতে পারলেন না। আমরা আগে বলেছি যে শ্রোডিঙ্গার নিজে বলছেন যে আই এম সরি যে আমার কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে কোনো কিছু সংস্রব ছিল, বিকজ নিশ্চয়তার বোধটা ভেঙে দেয়। এবং আলবার্ট আইনস্টাইন, ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স, নিজেই সেটা তার কনক্লুশন মানতে তার অসুবিধা ছিল। তাহলে আমরা একটা বড় পেলাম যে এম্পিরিক্যাল যে অভিজ্ঞতা, যেটা অলওয়েজ এক ধরনের স্কেপটিসিজম, সংশয়ের জন্ম দেয়, কিংবা আমাদেরকে যেটা এক ধরনের অনিশ্চয়তার দিকে নিয়ে যায়, প্রবাবিলিটির দিকে, সেটার একটা বড় সাপোর্ট হলো কোয়ান্টাম মেকানিক্স থেকে। আরেকটা আলাপ করলাম যেটা হলো অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলসফি আলাপ করলাম গতদিন, তাই না? বার্টন রাসেলের, যেটা আরেকটা মাস্টারপিস, যেটা 1918 সালে লিখলেন উনি জেলে বসে। এবং সেইটা বেসিক্যালি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ওনার যেটা হোয়াইট হেডের সঙ্গে তার বড় কাজ, তার একটা কনডেন্সড রূপ, যেখান দিয়ে প্রমাণ উনি দেখালেন যে ম্যাথমেটিক্স আসলে কোনো এম্পিরিক্যাল সায়েন্স না, জগৎ সম্পর্কে সত্য দেয় না। ম্যাথমেটিক্স আসলে একটা সিম্বলিক লজিক, এবং সেটা এক ধরনের, যদি কান্টের সূত্রে যায়, এটা এক ধরনের অ্যানালিটিক্যাল জাজমেন্ট দেয়, যে আমি কিছু সংজ্ঞা দিচ্ছি, কিছু স্বতঃসিদ্ধ ধরছি, কিছু প্রেমিস ধরছি। আমাদের মনে আছে যে আমরা গতদিন যখন আলাপ করলাম, তখন তিনি পিয়ানোর যে প্রেমিস থেকে দেখালেন যে আসলে আমরা যে 2 + 2 = 4 বলছি, এটা আসলে কতগুলো সূত্রের বেসিক অ্যাজাম্পশন থেকে আসছে, এবং অ্যাজাম্পশনগুলো কিন্তু আমাদের ডেফিনিশন তৈরি করে করা হয়েছে। এবং সেটা ইট গোজ ব্যাক টু ইউক্লিডেও যেমন যে ম্যাজিকটা ভেবেছিলেন প্লেটো, যেটা পরে ইউক্লিডের জ্যামিতিতে সামারাইজ করা হচ্ছে, কিন্তু তার আগেই প্লেটো ভেবেছিলেন যে ম্যাথমেটিক্স একটা ম্যাজিকের মতো, মানে অবজারভেশন ছাড়া সত্য দিচ্ছে, প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া সত্য দিচ্ছে, যেটা পরে গাজ্জালি পিক করেছেন, যেটা ডেকার্ট পিক করেছেন, যেটা কান্ট নিজেও 5 + 7 = 12 পিক করেছেন, যে ম্যাথমেটিক্স হচ্ছে কোনো অভিজ্ঞতা ছাড়া চিরন্তন জ্ঞান দিতে পারে। এবং কিন্তু সেটাও এই আসলে যখন আমরা বার্টন রাসেলের ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল ফিলসফি পড়ছি, তখন বুঝতে পারছি যে বিষয়টা আসলে ম্যাথমেটিক্স কোনো জগৎ সম্পর্কিত জ্ঞান দেয় না, এটা আসলে এক ধরনের লজিক্যাল ট্রুথ, এটা অ্যানালিটিক্যাল এক ধরনের ট্রুথ। এবং এমনকি যদি আমি ইউক্লিডে যাই, যখন বিন্দু
ডেফিনিশন দিচ্ছি, ওই বিন্দুর ডেফিনিশন যাহা স্থান দখল করে এবং যাহার স্থান কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, এটা হচ্ছে একটা জগতের সত্য না, এটা হচ্ছে একটা ডেফিনিশনের সত্য। কারণ যাহা স্থান দখল করবে তাহার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছেই, যত ছোটই হোক। তাহলে ওটা কিন্তু এটা ধরেই আমরা সরলরেখা করি, এটা ধরেই আমরা ত্রিভুজ করি, চতুর্ভুজ করি, সূত্র উপপাদ্য সমপাদ্য বহু কিছু করে তুলি। আমরা কখনো প্রশ্ন করি না, বিকজ অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের সেই আবার প্রায়র অ্যানালিটিক্স, যেখানে উনি এটার রুলটা বলে দিচ্ছেন যে কিছু টার্ম যেটাকে ওই সিস্টেমের মধ্যে আর প্রশ্ন করা যাবে না। লজিক্যাল ক্যালকুলাস ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল কথা হলো ওই সিস্টেমে আমি কিছু টার্মকে এবং কিছু অ্যাজাম্পশনকে প্রশ্ন করব না। তাহলে ওখান থেকে আমি শব্দটা ধরে নিয়ে ওই প্রস্তাবনাগুলোকে আমি স্বতঃসিদ্ধ ধরে নিয়ে আমি তারপরে বাকিটা গড়ে তুলবো। ওখানে কনসিস্টেন্ট থাকতে হবে, ওখানে লজিকটা কনসিস্টেন্ট। তো যাই হোক, এই দুটো যদি মেলানো যায় তাহলে কি হলো, যে ম্যাথমেটিক্সে যে সত্য দিত চিরন্তন সেটাও দিচ্ছে না চিন্তা রিজন থেকে, আর এদিকে অভিজ্ঞতা থেকেও যে সত্যের কথা আসছে সেটাও দেখা যাচ্ছে যে সেটাও রিলেটিভ। কোয়ান্টাম মেকানিক্স বলছে যে না, ওটা একসঙ্গে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ আমরা একসঙ্গে জানতে পারি না। তাহলে এই দুটো মিলালে আমাদের একটা বড় ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন, এবং সেই জন্য আমি আগেই বলেছি ওই সময়ের ফিজিসিস্টদের প্রায় সবাইকে কিছু না কিছু ফিলোসফিক্যাল এক ধরনের দার্শনিক ডিসিশনে আসতে হয়েছে, এবং সেটা খুব কষ্টকর হয়েছে। হ্যাঁ, কারণ তার সঙ্গে মোরালিটি জড়িত, তার সঙ্গে এথিক্স জড়িত, তার সঙ্গে রিলিজিয়ান ধর্ম বিশ্বাস জড়িত, তার সঙ্গে এইজ ওল্ড সংস্কার জড়িত, অনেক কিছু জড়িত। হ্যাঁ, তো ওগুলো তাদের জন্য পলিটিক্যাল ফিলোসফিতে তার ইম্প্যাক্ট রয়েছে। কঠিন সময় ছিল। এই যে ফিজিক্স নিজেও আসলে সেই সময়ে এই ফিলোসফির সঙ্গে মিক্সড হয়ে গেছে, মানে ইম্পর্টেন্স অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ইন ফিলোসফি বোঝা গেছে। আসলে আমরা আজকে যে আলোচনাটা করতে বসেছি সেটা এই বিষয়গুলোকে নতুন, মানে একদম ফান্ডামেন্টাল ডিসকভারি না হলে এই বিষয়গুলোকে ফিলোসফির আলোকে মডার্ন সায়েন্সের একটা ভিত্তি হিসেবে গ্রো করা এবং ফিলোসফি অফ সায়েন্সকে মোর ক্রিস্টালাইজ করার পেছনে যে গ্রুপটা কাজ করেছিল তাদেরকে এক কথায় বলা হয় ভিয়েনা সার্কেল। অনেকের শব্দটা হলো লজিক্যাল পজিটিভিস্ট, এবং তাদের প্রায় সবাই বেশিরভাগই ছিল সায়েন্টিফিক, কেউ ফিজিক্স, কেউ ম্যাথমেটিক্স, কেউ ইকোনমিস্ট, কেউ অন্যান্য সাবজেক্টের, কিন্তু বেশিরভাগই ছিল আসলে সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের, এবং তারা এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নিয়ে খুব ভাবিত ছিলেন। এবং সেই গ্রুপটা পরে মানে 1929 একটা ম্যানিফেস্টো বের করে, সায়েন্টিফিক ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। এবং আজকের যে সায়েন্স আমরা চর্চা করছি একটা লার্জ এক্সটেন্ট তার দ্বারা প্রভাবিত হয়েছে পরবর্তী ডেভেলপমেন্ট ইন সায়েন্স, ইকোনমিক্স অ্যান্ড মেনি মেনি আদার ডিসিপ্লিন। সেই জন্য আমাদের আবার এই গ্রুপটার সঙ্গে আমাদের এই স্টাডিজের একটা হিস্টোরিক্যাল রিলেশন রয়েছে। আমিও পার্সোনালি ফিজিসিস্টের কাছে খুব কৃতজ্ঞ, হ্যাঁ, ব্যক্তিগতভাবে। কারণ ঘটনাটা ঘটেছিল যে আমরা 80 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে দর্শন পড়ার জন্য খুব উদ্যোগী হয়ে গেলাম। হ্যাঁ, দর্শন পড়া শুরু হয়ে আমার সঙ্গে তখন খুব উদ্যোগী ছিলেন এনামুল হক, ওই যে নাট্যকার আতিকুল হক চৌধুরী ছেলে এনামুল হক চৌধুরী, এবং জাকারিয়া বলে একজন ছিল ওর বন্ধু। ওরা সব পাবলিক এডের ছাত্র। তো ওরা সবাই, জাকারিয়া আনফরচুনেটলি আর এগোয়নি, অন্য কিছু করে ব্যবসাটা, কিন্তু এনামুল চলে গেছে বাইরে আমেরিকায়। তো যাই হোক, তো ওই এনামুল হক চৌধুরী ওরা সব আগ্রহী ছিলাম আমরা। তো তখন পড়তে শুরু করলাম, এবং আমরা তখন মানে ঠিক মেথড জানতাম না। যেমন শুরু করেছিলাম সর্দার ফজলুল করিমের দর্শন কোর্স দিয়ে, পরে দেখি যেটা সবই মস্কোর একটা বইয়ের শব্দ, এক্ষেত্রে বাংলা অনুবাদ আসলে। হ্যাঁ, তারপরে ওখান থেকে পড়া শুরু করে ওই যখন হিস্টোরিক্যালি পড়তে শুরু করলাম, হয়তো হেরাক্লিটাসের আগুন নিয়ে একদিন পুরো পার করে দিলাম, একদিন হয়তো গৌতম বুদ্ধের একটা টার্ম নিয়ে পার হয়ে গেল সারাদিন, বিকজ মেথড না জানা থাকলে এটা আসলে অগ্রসর হয় না। আবার উইলি ডিরান্টের যে হিস্ট্রি অফ ফিলোসফি গল্প পড়তে পার হয়ে গেল সময়। এইভাবে কিন্তু কাটছিল আসলে। হ্যাঁ, পড়ছিলাম কিন্তু ওই যে এগোচ্ছিলাম না। তো কিন্তু একটা সময়ে তখন ডক্টর আমিন হাসান কাজী নামে একজন চিফ সায়েন্টিফিক অফিসার, উনি, তুমি তাকে চেনো, তার ওয়াইফ এখানে সোনিয়া নিশাত আমিন আমাদের লেকচার দিয়ে গেছেন, প্রফেসর সোনিয়া নিশাত আমিন আমাদের একটা ইয়েতে সেমিনারে। তো উনি ফিরে এলেন জার্মানি থেকে তখন টাটকা। হ্যাঁ, তো ওনার সাথে আমাদের খুব ঘনিষ্ঠতা, উনি খুব রেগুলার ছিলেন, কেন্দ্রের স্টাডি সার্কেলে আসতেন, আমার চাইতে অনেক সিনিয়র। কিন্তু আমি একদিন ওনার সঙ্গে দেখা করতে আমাকে বললো যে আমাদের খুব সুন্দর লাইব্রেরি আছে, আপনি আসেন। কিন্তু তখন অ্যাটমিক এনার্জি কমিশনের লাইব্রেরি হচ্ছে এখানে বাংলা একাডেমির পাশে। আমি গেলাম,
যাওয়ার পরে উনি লাইব্রেরি থেকে নিয়ে গেলেন, ওখানে আই গট এ বুক হুইচ ইজ কল্ড দ্য রাইজ অফ সায়েন্টিফিক ফিলসফি। হ্যাঁ, যে বইটা হচ্ছে হান্স রাইখেনবাখের। ওই হান্স রাইখেনবাখের ওই বইটা আমাকে অনেক হেল্প করলো, এবং হান্স রাইখেনবাখ ওয়াজ অ্যান অ্যাসোসিয়েট মেম্বার অফ দিস ভিয়েনা সার্কেল। উনি তখন যেহেতু ভিয়েনায় থাকতেন না, বার্লিনে থাকতেন, মাঝে মাঝে আসা যাওয়া করতেন, এবং ওদের যে পত্রিকা জার্নাল বেরিয়েছিল পরে, হ্যাঁ, সেই জার্নালের এডিটর ছিলেন উনি। তো উনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিয়েনা সার্কেলে ছিলেন। তো আমি সেই বইটা আমাকে খুব প্রভাবিত করে, এবং সেই বইটার সাথে আমি নতুন করে দিক নির্দেশনা পাই আবার দ্য মেথোডোলজি। এবং এটা আবার সাথে সাথে আমি পরপরই সুইডেনে পিএইচডি করতে গিয়ে উপসালা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অফ আইডিয়াস বলে এক পুরো ডিপার্টমেন্টই পেয়ে যায়, এবং তাদের বিশাল জার্নাল বুকসের কালেকশন, এবং ক্যারোলিনা রেডিভিভা হুইচ ইজ এ ভেরি বিগ লাইব্রেরি, হ্যাঁ, কারণ এটা 500 বছরের পুরনো ইউনিভার্সিটি, লাইব্রেরি 12 তলা, আন্ডারগ্রাউন্ড সহ হিউজ সেকশনস। সো এই সব মিলিয়ে মানে সোনাই সোহাগা হয়ে যায়। পরবর্তী ডেভেলপমেন্ট, ভিয়েনা সার্কেল এবং তার পরবর্তী যে ডেভেলপমেন্ট আমাকে আসলে জীবনটাকে অন্যভাবে নিয়ে যায়, যার ফলে আমি এসে কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রে 91 সালে আবার নতুন করে এই সার্কেলটাকে চিন্তার ইতিহাসটাকে রিভাইভ করি আমরা, যেভাবে এখনকার ইতিহাসটা হচ্ছে আমার সঙ্গে জড়িত। এবং ইনসিডেন্টালি আমরাও, আমি জানতাম না তারা থার্সডেতে মিট করতো, আমরা থার্সডেতে প্রথমে বসা শুরুও করেছিলাম। হ্যাঁ, মানে ছোট্ট গ্রুপে। এটা ইতিহাসটা হচ্ছে 1907 সালে তারা বসা শুরু করে ভিয়েনাতে। এটা হান্স হান, উনি ছিলেন ম্যাথমেটিক্সের, থিওরিটিক্যাল ফিজিক্সের ছিলেন একজন, একজন ছিলেন ইয়ে কি বলে অটো নিউরেথ ফিজিক্সের, আরেকজন ছিলেন ইকোনমিক্সের। তো তিনজন মূলত উদ্যোগ নিয়ে এটা বসা শুরু করেন। হ্যাঁ, এবং এই স্টাডি ওনারা খুবই আগ্রহী হয়ে ওঠেন। তো ফিলিপ ফ্র্যাঙ্ক ছিলেন ফিজিক্সের, হানসান ম্যাথমেটিক্সের, অটো নিউরাথ ছিলেন ইকোনমিক্সের। হ্যাঁ, এই হলো তাদের গ্রুপ। তারপরে আসলে চর্চা রেগুলারলি চলছিল, বিভিন্ন জনকে তারা ভিয়েনার ইউনিভার্সিটির নানাজনকে সমবেত করছিলেন ছোট্ট একটা গ্রুপ। কিন্তু জোরালো পাই 1921 সালে মরিস সিল্ক ভিয়েনায় আসেন। হ্যাঁ, উনি পরে উনি ম্যাথমেটিক্সের প্রফেসর হন ওখানে। মরিস সিল্ক আসার পরে আসলে মূলত এটা এক ধরনের সার্কেলের নামও হয়ে যায়, খানিকটা সিল্ক সার্কেলও বলা হয়তো। ওনার এই আগমনটা খুব পজিটিভ রোল প্লে করলো। তো মরিস সিল্ক পরে আমরা তার আনফর্চুনেট কনসিকুয়েন্স ভিয়েনা সার্কেলে আমরা সবাই পড়বো। তো যাই হোক, তো তখন তারা ওই মিট করা শুরু করলো রেগুলারলি, উইকলি মিট করা শুরু করলো, এবং এটা কিছু একটা মেমোরি লিখেছে কার্ল মেঙ্গার বলে একজন। হ্যাঁ, পরবর্তীতে 82 সালে একটা বই পাবলিশ হয়েছে, এবং বললেন যে এরকম হতো যে একটা ছোট্ট জন বিশেকের বলতো, জন বিশেকেরই সার্কেল বসতো ছোট্ট একটা সেলার মতো কুঠরিতে ভিয়েনা ইউনিভার্সিটিতে। আমি ইনফ্যাক্ট আমি সেখানে গিয়েছি। তো ওরা চলমান যে সবগুলো কোনো কিছু পাবলিশড হচ্ছে সেগুলো থেকে, বা চলমান যে ঘটনার কোনো কোনো বিষয়ে আলাপ করতো, এবং ওখান দিয়ে যদি কেউ পাশ করতো তাহলে তাদেরকেও ডেকে নিত অনেক সময়, এবং তারা এই সায়েন্স অ্যান্ড ফিলোসফির বিষয়গুলো কন্টিনিউয়াসলি চর্চা করতেন। এবং সেখান থেকেই কমিউনিকেশন হতো আলবার্ট আইনস্টাইনের সঙ্গে, বার্টন রাসেলের সঙ্গে, এবং তাদেরকে পরবর্তীতে তারা অনারারি এক ধরনের মেম্বারশিপ মতো দিয়েছিলেন। হ্যাঁ, এবং অ্যাসোসিয়েট ফেলো ছিল রাইখেনবাখ। রুডলফ কার্নাপ বলে আরেকজন এসেছিলেন। রুডলফ কার্নাপ পরে লিঙ্গুইস্টিক্সের উপরে অনেক ইম্পর্টেন্ট, এবং এখানে পরে এই গ্রুপে আরো বিভিন্ন জন যুক্ত হয়। তো এই গ্রুপটা ওই যে বললাম যে 29 সালে সায়েন্টিফিক কনসেপশন অফ দ্য ওয়ার্ল্ড নামে তাদের ম্যানিফেস্টো করেন, এবং হান্স রাইখেনবাখের যে এডিটরিয়ানে কগনিশন বলে একটা জার্নালও বের করেন। তো এই ক্ষেত্রে তাদের রাইজটা হঠাৎ স্টপ হয়ে যায় কিভাবে ভিয়েনার সার্কেলের, সেটা হলো 1934-এ ইটালিয়ান ফ্যাসিস্ট পার্টি ক্ষমতা দখল করে ডলফাসের নেতৃত্বে। হ্যাঁ, যারা এই গ্রুপের মেম্বার ছিল মোস্ট অফ দেম, তারা ছিল আইদার লিবারাল অথবা লেফট ওরিয়েন্টেড, মানে পুরোপুরি টিপিক্যাল কমিউনিস্ট না হলেও, সোশ্যালিস্ট না হলেও এ ধরনের সোশ্যালিস্টিক টেন্ডেন্সি সম্পর্ক, আইদার লিবারাল ও সোশ্যালিস্টিক টেন্ডেন্সি সহ বিভক্ত। ফলে ফ্যাসিজমের সঙ্গে যায় না,
এবং এরপরে যদিও ফ্যাসিস্টদেরকে টপকে 1938 সালে হিটলার অস্ট্রিয়া দখল করেন এবং এরপরে সেখানে নাৎসি গ্রুপটা তৈরি হয়, মানে এইভাবে নাৎসিজম ফ্যাসিজম মিলিয়ে এক ধরনের ইতালিতে খুবই খারাপ অবস্থা, ভিয়েনা অস্ট্রিয়াতে খারাপ অবস্থা তৈরি হয়। তখন এই 34 থেকেই শুরু হয়ে যায় অত্যাচারীদের উপরে। সিলকে অ্যারেস্ট করা হয়েছিল একবার, ও পরে মুক্তি পেয়েছিল, কিন্তু যখন 40-তে হিটলার দখল করলো তখন খুবই এক্সট্রিম অবস্থা, কারণ এদের কেউ কেউ আবার জিও ছিল। হ্যাঁ, তো ফলে মানে এক ধরনের মানে অলমোস্ট থ্রেট শুরু হয়ে গেল। মানে সিল্ক ফরচুনেটলি মস্কোতে ছিল, উনি পরে চলে যান অক্সফোর্ডে, হ্যাঁ মানে জার্মানি হয়ে হল্যান্ড হয়ে। একজনকে নিউরাতকে যে সবচেয়ে ডেঞ্জারাস বিষয়টা হলো একজনকে কিল করা, এটাই হচ্ছে সবচেয়ে ওদের আনফরচুনেট কনসিকুয়েন্স। সরি, নিউরাত চলে গেছিল মস্কো, কিন্তু সিল্ককে কিল করা হয়। মানে সিল্ক একজন পিএইচডি স্টুডেন্টকে ফেল করিয়েছিল নেলবক নামে, হ্যাঁ, এবং 1941-এ তখন তাকে সিঁড়িতে, এখন ওটার নাম দিয়েছে ফিলোসফার স্টেয়ার কেস, আই হ্যাভ বিন টু দেম, হ্যাঁ ভিয়েনাতে ওই স্টেয়ার কেস আমি গিয়েছি। এবং ইউনিভার্সিটি ভিয়েনাতে আবার সবার আছে, স্কাল্পচার রাখা আছে, পুরনো প্রফেসরদের স্কাল্পচার থাকে। তো সিল্ককে ওই নেলবক ওপেনলি গুলি করে মারে, হ্যাঁ, এবং নেলবকের বিচারে মাত্র 1 বছর কারাদণ্ড হয়। এটা এদের সালটা হবে 36-এ মারা যান, হ্যাঁ 36-এ মৃত্যু, কিন্তু 41 সালে নেলবককে আবার বিচার টিচার করে 1 বছরের মধ্যে মুক্ত করে দিয়ে ওকে আবার একটা চাকরি দিয়ে দেওয়া হয়। নেলবক যেখানে তার ডেথ সেন্টেন্স হওয়ার কথা, সেখানে 1 ইয়ার কারাদণ্ড, এবং তারপরে তার 54 সাল পর্যন্ত সে চাকরিও করে। যাও, সিল্কের মৃত্যুর পরে সবাই খুব প্যানিকি হয়ে যায়, এবং এটা বলা হয় যে এটা জার্মান স্পিকিং ওয়ার্ল্ডের জন্য যে বিরাট লস, এটা ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডের জন্য বিরাট লাভ হয়ে যায়, কারণ একটা গ্রুপ চলে যায় অক্সফোর্ডে, বিরাট একটা গ্রুপ চলে যায় শিকাগোতে, এবং শিকাগো স্কুল অফ ইকোনমিক্সের যে খ্যাতি পরবর্তীতে যে লিবারাল ইকোনমি এবং অন্যান্য থিওরির ক্ষেত্রে, সেটার একটা বড় অংশ কিন্তু গিয়েছে আসলে এই ভিয়েনা থেকে, এই গ্রুপটাও ডিসপার্সড গ্রুপ থেকে গিয়েছে, এবং হোল ওয়ার্ল্ডেই তারা ছড়িয়ে, কিন্তু মূলত ইংল্যান্ড এবং ইউএসএতে। এনিওয়ে, এই হলো মানে খুব সংক্ষেপে এই গ্রুপটার মানে কি বলে ডিসপার্সাল অফ দি ভিয়েনা সার্কেল। আসলে এদের যে এটা ফিলোসফিক্যালি এটাকে বলা হয় লজিক্যাল পজিটিভিজম, কিন্তু আমরা যে বইটা পড়বো ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক, এটা এজে আয়ার, উনি প্রফেসর ছিলেন অক্সফোর্ডে ফিলোসফি, এবং উনি বলতেন লজিক্যাল এম্পিরিসিজম, বাট হোয়াট এভার ইজ দ্য নেম, ইট ডাজ ম্যাটার। আসল কথা হলো যে ওনারা কি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, তো সেই বরাত মধ্যে আমরা আয়ারের বইটাতে যে খুব বেশি অরিজিনালিটি বলবো বা ইন এ ওয়ে ভিয়েনা সার্কেলের পুরো যে অরিজিনালিটি মানে ফিলোসফিক্যালি তা না, এটা কিন্তু পথ তৈরি করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই ঐতিহাসিকভাবে অনেক দূর পথ। তারপরে লক, বার্কলে, হিউম, আমরা যদি ওইদিকে কি বলে স্পিনোজা এবং কান্টে আসি, তাহলে ওইখানেই কিন্তু মেইন ডিবেটটা হয়ে গেছে। হওয়ার পরে কান্টের ক্ষেত্রে কিন্তু সিনথেসিসও হয়ে গেছে, তাই না, আমরা দেখছি। ওনারা আসলে মানে বিশেষ করে আয়ারের এই লেখাটা খুব মানে সাড়া ফেলে ইংলিশ স্পিকিং ওয়ার্ল্ডে ক্লারিফিকেশনের জন্য, যে আসলে ব্যাপারটা আমরা কি বোঝাচ্ছি। এবং বইটা 36-এই প্রথম এডিশন বেরোয়, এবং 46 উনি সেকেন্ড এডিশনে কিছুটা প্রিফেসে কিছু উত্তরও দেন। সো এই যে আয়ারের এই বই আমরা খুব মানে যেটাকে বলে কিছুটা পপুলার সায়েন্স, কিছুটা এখানে আরেকজনের নাম না বললেই না, যেটা আমরা আগের দিন পড়বো, তার নাম হলো লুডভিগ উইটগেনস্টাইন। লুডভিগ উইটগেনস্টাইন আমরা আগামী দিন পড়বো, এবং উনি সেই সময়ে ভিয়েনা সার্কেলে কিন্তু ফিজিক্যালি কখনো আসেন নাই, কিন্তু হি ওয়াজ ওয়ান অফ দি আইডলস, এবং তার বইটা ট্র্যাক্টাটাস লজিকো ফিলোসফিকাস, এটা 26-27 তারা লাইন বাই লাইন পড়েছে। ওই সময় আবার উনি গ্রামে চলে গেছিলেন মাস্টারি করতে। হি হ্যাড এ ভেরি ইন্টারেস্টিং লাইফ, আমরা আগামী দিন আলাপ করবো উইটগেনস্টাইনের। কিন্তু উইটগেনস্টাইনের চিন্তা এখন পর্যন্ত অত্যন্ত প্রভাবশালী, মানে চিন্তার ইতিহাসে। তো এখানে বিষয়টা হলো যে এই যে মেটাফিজিক্স থেকে ফিজিক্স, মানে সায়েন্স থেকে সায়েন্স ছাড়া অন্যান্য বিষয়ের পার্থক্যটা সহজ পথে কি করে করা যায়। এই যে আয়ার উনি যেটাকে বলছেন, যেটা একটা ভেরিফিকেশন দিয়ে করে দেবেন। ভেরিফিকেশন থেকে, ভেরিফিকেশনটা জিনিসটা কি? ভেরিফিকেশনটা হচ্ছে যে আমি একটা প্রপোজিশন করলাম, যে প্রপোজিশনটা আগে জাজ করতে হবে
যে এটা প্রপোজিশনটা এম্পিরিক্যালি ভেরিফাইবল কিনা নাকি টটোলজি। টটোলজি কথাটা আমরা গতদিন মানে বার্টন রাসেল বলেছিলেন যে ম্যাথমেটিক্স ইন এ ওয়ে টটোলজি, বিকজ আমি ডিফাইন করছি, ডিফাইন করে সত্য প্রমাণ করছি, আবার ওখান থেকে আবার আরেকটা ডেফিনিশন তৈরি করছি। হ্যাঁ, এক ধরনের, যদিও শব্দটা আলাদাভাবে মনে হবে কুটতর্ক, তা না, এটা একটা অ্যানালিটিক্যাল শব্দ। হ্যাঁ, ব্যাখ্যা করছি, ডেফিনিশন দিচ্ছি, ব্যাখ্যা করছি। এটা ভিটগেনস্টাইন টটোলজি এক ধরনের বলবে যে আসলে লজিক আসলে। তো টটোলজিক্যাল লজিক সম্পর্কে আগামী দিনে আমরা একটু করব। কিন্তু উনি বলছেন যে মিনিংফুল সেন্টেন্স আইদার ভেরিফায়েবল প্রপোজিশন হতে হবে অথবা টটোলজি। টটোলজি তো ম্যাথমেটিক্স আমরা আগের দিনই শুনলাম, কিন্তু ভেরিফায়েবল বলতে কি বোঝায়, ভেরিফিকেশন বলতে কি বোঝায়? ভেরিফায়েবল হচ্ছে যে প্রপোজিশন আইদার মানে প্র্যাকটিক্যালি ভেরিফায়েবল অর ভেরিফায়েবল অন প্রিন্সিপল। সেটা কি ধরনের? যেমন আমরা যদি উদাহরণ দিই যে বাইরে বৃষ্টি হচ্ছে, এটা একটা প্রপোজিশন যে এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে। তাহলে কি করতে পারি? যাও তো দেখে আসো, একজনের জায়গায় তিনজনকে সত্য কথা বলিল কিনা লিখে নিয়ে আসো, নোট করো। মানে যে কোনো ধরনের এই ধরনের ঘটনাকে আমি প্র্যাকটিক্যালি ভেরিফাই করে নিয়ে আসছি। আরেকটা হচ্ছে যে ভেরিফিকেশন অন প্রিন্সিপল, যে আমি অন্তত হয়তো এই মুহূর্তে আমার ইনস্ট্রুমেন্ট বা কালচার আমাকে পারমিট করছে না টু ভেরিফাই এট দিস মোমেন্ট, বাট আমি অন্তত মেথডটা জানি যে এই মেথডে ভেরিফিকেশন সম্ভব। তাহলে আমরা যদি আরো একটা খুব মানে এটা বলি যে এই মুহূর্তে ধরা যাক যে আমার এই ঘরে একটি ব্যাকটেরিয়া রয়েছে, যে এই মুহূর্তে কোভিড-19 ভাইরাস রয়েছে। এই মুহূর্তে আমার কিন্তু হাতের মধ্যে সেই টেকনোলজি নাই, ধরা যাক যে আমার মুঠোর মধ্যে নাই যে টেকনোলজি বলবে যে এটা ভেরিফাই করতে হবে। কিন্তু আমি জানি নীতিগতভাবে আমি ঘরটাকে যদি সিল করে ফেলি, করে কনডেন্স করি এয়ারটাকে কনডেন্স করে আমি যদি কালচারে নিয়ে যাই, তাহলে আমি একটা ভাইরাসকেও কালচার করে মাল্টিপ্লাই করে আমি ডিটেক্ট করতে পারি বাই সার্টেন টেকনিক্স। পিসিআর করতে পারি, আমি এখন সিকোয়েন্স করতে পারি, আই ক্যান ডিটেক্ট অন প্রিন্সিপল। আমি এখন মঙ্গল গ্রহে মানুষ, আমি মঙ্গল গ্রহে গিয়ে ভেরিফাই করতে পারছি না, কিন্তু আমরা রে অ্যানালিসিস করে লিভিং মলিকিউল আছে কিনা, অর্গানিক মলিকিউল ভেরিফাই একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত ভেরিফিকেশনের প্রিন্সিপলটা আমি জানি, হয়তো আমার হাতে টুলসটা নেই। তাহলে কি হচ্ছে? এটাকে বলা হচ্ছে ভেরিফিকেশন অন প্রিন্সিপল। কেমন? তার মানে একটা প্রপোজিশন তখনই সায়েন্স হয় যখন সে আইদার প্র্যাকটিক্যালি ভেরিফায়েবল অর ভেরিফায়েবল অন প্রিন্সিপল। এটা হলো একটা ফান্ডামেন্টাল মানে আয়ারের। আমার যদি এমন একটা সেন্টেন্স হয় যেটা এখন এই ঘরে একটি ভূত রহিয়াছে, অ্যানাদার প্রপোজিশন, শব্দের দিক থেকে কিন্তু কোনো অসুবিধা নাই। এই শব্দ আরো সুন্দরভাবে হা হা করিয়া হাসিতে লাগিল একটি কালো পেতনি, হ্যাঁ, মানে লিটারেচারের মতো করে আরো সুন্দর করে বলা যেতে পারে, কবিতার সুরে বলা, গানের সুরে বলা যেতে, মেলাবে বলা যেতে পারে। কিন্তু সায়েন্টিফিক প্রপোজিশন হিসেবে তার বাধাটা কোথায়? সেই বাধাটা আমরা কিন্তু এথিক্যাল এস্থেটিক প্রপোজিশন থেকে মেটাফিজিক্যাল প্রপোজিশন মানে এগুলো আলাদা আলাদা প্রপোজিশন, কিন্তু এই প্রপোজিশনটার সায়েন্টিফিক্যাল ভ্যালিডিটি কেমন করে হবে? বিকজ যদিও আমরা লিটারেচার পড়েছি সাদা কাপড় পরা, খুনখুনে ইত্যাদি ইত্যাদি চেহারা আমাদের মনের মধ্যে এক ধরনের আঁকাও আছে, হ্যাঁ, ছোটকাল থেকে, কিন্তু প্র্যাকটিক্যালি বা ডিজাইন করে কোনো নীতিগতভাবেও কোনো টুলস আমাদের হাতে নাই যে আমরা ভেরিফাই করবো। সো দিস ইজ নট এ সায়েন্টিফিক প্রপোজিশন। এটা হচ্ছে পার্থক্যটা। হ্যাঁ, আমরা কার্ল পপার অবশ্যই ডিফার করবে, সামনের দিন হয়তো একটু কার্ল পপারও টাচ করবো আমরা, কিন্তু যে সায়েন্টিফিক প্রপোজিশন হচ্ছে আইদার সে ভেরিফায়েবল হবে অন প্রিন্সিপল অথবা ভেরিফায়েবল প্র্যাকটিক্যালি। এটি হচ্ছে সায়েন্সের সঙ্গে নন সায়েন্সের ডিস্টিংশনটা হচ্ছে ক্লিয়ার, রাইট? এখন আরেকটা শব্দ দিয়ে উচ্চারণের সঙ্গে করা হয় স্ট্রং ভেরিফিকেশন, উইক ভেরিফিকেশন। অনেকে বলতে চাই স্ট্রং বলতে চাই যেটা কনক্লুসিভলি বলা হবে যে হ্যাঁ ইহা হইতেছে, আর যেটা উইক যে হইতে পারে। তো আয়ার লজিক দিচ্ছে যে সায়েন্সের ভেরিফিকেশন কখনো স্ট্রং ভেরিফিকেশন হবে না। তার কারণ হলো হাজার করলেও ভুলের চান্স থাকতে পারে। আমরা 10 জন 10 জন দেখতে গেলেও আমাদের চোখের ভুল হতে পারে, কানের ভুল হতে পারে। সো
উনি মনে করেন যে এটা কখনোই ভেরিফিকেশন সম্ভব নয়। তাহলে কি? তাহলে অল ভেরিফিকেশন আর প্রবাবল। এই যে প্রবাবিলিটি মানে হচ্ছে লিমিটেড বাই এ পি ভ্যালু। যখনই আমি এম্পিরিক্যাল অবজারভেশনে নাম্বার অফ অবজারভেশন বাড়াবো, তার মানে হলো আমার ভুলের মাত্রা হয়তো কমবে, আমি হয়তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে গেলে আমার পি ভ্যালু লেস হতে থাকবে, বাট ইট উইল নেভার বিকাম জিরো হবে অন্য এক্সট্রা সায়েন্স এম্পিরিক্যাল সায়েন্স কখনো পি জিরো হবে না। এই জন্য তার একটা বই আছে প্রবাবিলিটি সম্পর্কে। তো এনিওয়ে, মানে এই বিষয়টাকে তিনি উইক এবং স্ট্রং ভেরিফিকেশন এবং এই যে ডিস্টিংশন বিটুইন মানে প্র্যাকটিক্যাল ভেরিফায়াবিলিটি এবং যেটাকে বলা হচ্ছে যে ভেরিফায়াবিলিটি ইন প্রিন্সিপাল, এইটা তিনি প্রপোজ করলেন। হ্যাঁ, এবং এটাই আসলে যে বাকি তখন মানে মেটাফিজিক্সের যে অনেকগুলো প্রিন্সিপাল, যেমন আমরা পড়ছিলাম না যে আর্নস্ট ম্যাটার সম্পর্কে বা ম্যাটারকে মেটাফিজিক্স বলছিলেন, লেনিন আবার এটাকে অ্যাটাক করে লিখলেন। হ্যাঁ, 1908 এই আলাপগুলো আমরা করেছি যে ম্যাটার আছে কিনা, হ্যাঁ, বা বস্তু আগে না ভাব আগে, বা কেউ আছে মানে কি বলে ভাব আছে কিনা। তো উনি বলছেন এগুলো তখন সিউডো প্রবলেম হয়ে যায়, সিউডো প্রপোজিশন এন্ড সিউডো প্রবলেম, মানে সায়েন্সের প্রবলেমের মধ্যে পড়ে না। এটা অহেতুক বিতর্ক করার কোনো প্রয়োজন হয় না, বিকজ আমি যতক্ষণ পর্যন্ত কোনো একটা বস্তু ম্যাটার আমি যখন বিভাজন করব, ভাঙবো, যতক্ষণ পর্যন্ত সে আমাকে একটা সেন্সেশন দিবে, আমি কোনো না কোনো পারসেপশনে তাকে পাবো, ততক্ষণ পর্যন্ত তার সম্পর্কে আমি প্রপোজিশন করব, আমি আরো টুল ডেভেলপ করব, টেকনিক জানি না, আরো টেকনিক আসবে, নতুন টেকনিক দিয়ে আবার দেখবো, আবার ভাঙবো, আবার দেখবো, আবার এগোতে থাকবো, নলেজ উইল প্রসিড। কিন্তু আলটিমেটলি ও এমন একটা নাম যে কোনো বস্তুর নাম নাই, সবকিছু মিলে একটা ম্যাটার। হ্যাঁ, সবকিছুর একটা কমন নাম, দ্য ম্যাটার আছে। এটা মেটাফিজিক্যাল, বিকজ এটা তাহলে এটা আমার ভেরিফাই করার আর কোনো মেকানিজম নাই। আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেন ভেরি করার টেকনিক আছে, অক্সিজেন অক্সিজেন আছে, আমার পার্টিকুলার সাবস্টেন্সের যে নাম, সেই নাম দিয়ে আমি ভেরিফিকেশনের জন্য প্রিন্সিপাল তৈরি করব। বাট আই হ্যাভ নো টুল ফর সামথিং কল্ড জেনারেল ম্যাটার। হ্যাঁ, আমার সেই টুলস অন প্রিন্সিপালও নাই। সুতরাং এইভাবে উনি ট্র্যাডিশনাল অনেক যে ইস্যুসগুলো, এই ইস্যুসগুলো আসলে উনি নাকচ করে দিচ্ছেন। হ্যাঁ, যে এটা, এবং সেই জন্য ল্যাঙ্গুয়েজ যখন ডেভেলপ করছে তখন ল্যাঙ্গুয়েজে এক ধরনের, আমরা যদি ল্যাঙ্গুয়েজের সম্পর্কে ল্যাঙ্গুয়েজ যেমন বলেছি যে গতদিন যে দ্য বল ইজ রেড, এটা হলো এম্পেরিক্যাল ফেনোমেনা। আমি বলটা রেড কি না আমি দেখে শুনে নাও করতে পারি, এটা কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে যে ডিমার্কেশন মানে ভেরিফায়াবিলিটিতে আমি ফলসও হতে পারে, বাট আই মাস্ট হ্যাভ এ টুল যেটাকে ফলস বলছে। সত্য হতে হবে কথা না, ফলস হতে পারে। তো কিন্তু দ্য বল ইজ রেড, দ্য সেন্টেন্স হ্যাজ 3 ওয়ার্ডস, এটা হলো মেটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এম্পেরিক্যাল কথা না। হ্যাঁ, দ্য সেন্টেন্স দ্য বল ইজ রেড হ্যাজ 3 ওয়ার্ডস, এটা কিন্তু হচ্ছে মেটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের সম্পর্কে ল্যাঙ্গুয়েজ। আমরা অনেক সময় এটাকে মিস্টেক করি। তো ফিলসফারের কাজ, ফিলসফার উনি তখন ফিলসফি ডিসিপ্লিনটার কাজ ইজ নট রিয়েলি টু স্পিক অ্যাবাউট এম্পেরিক্যাল সায়েন্স। এম্পেরিক্যাল সায়েন্স তার স্পেশাল ব্রাঞ্চরা করবে, যে যে ডিসিপ্লিন সে তার ফিজিক্স করবে, যে কেমিস্ট্রি করবে, বায়োলজি করবে, ইকোনমিক্স তার কাজ। ফিলসফারের কাজ হচ্ছে কনসেপ্ট অ্যানালিসিস, কনসিস্টেন্ট কিনা, ওর কাজটা কারেক্টলি করছে কিনা, মেথড কারেক্ট কিনা, মেথোডোলজি সম্পর্কে, এবং ইন এ ওয়ে স্ট্যাটিস্টিক্যাল মেথডস বা স্ট্যাটিস্টিক্যাল মেথডস, রিসার্চ মেথোডোলজি, এটা কিন্তু ফিলোসফিক্যাল এক ধরনের, মানে যত না এম্পেরিক্যাল চর্চা, এটা কিন্তু আসলে ফিলোসফিক্যাল ডিসিপ্লিনের। কারণ সে জাজ করতে পারবে যে ওয়েদার, সে কিন্তু ওই বিষয়ে পণ্ডিত না, তাকে ওই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে হবে না, খালি সে এক্স এর জায়গায় ওয়াই প্লেস করেও বলতে পারে যে আপনার কাজটা কিন্তু কনক্লুসিভ মনে হচ্ছে না, হ্যাঁ, কারেক্ট মনে হচ্ছে না, বিকজ আপনি মেথোডোলজিটা কারেক্ট করেন। হ্যাঁ, এই জন্য মেথোডোলজি নিয়ে, অ্যানালিসিস নিয়ে যারা কাজ করবে
দে আর ইন এ সেন্স এক ধরনের ফিলোসফিক্যাল হ্যাঁ কাজ তারা করছে আসলে, হ্যাঁ বেসিক্যালি হচ্ছে কথাটা। তো এইটা করে উনি আসলে আমরা দেখব যে এটা উইটগেনস্টাইন আরো স্ট্রংলি এই কথাগুলো বলেছেন, আমরা সেটা কিন্তু আয়ার এটাকে সফটলি এবং এই মানে এক ধরনের পপুলার ভঙ্গিতে যে ফিলোসফিক্যাল স্টেটমেন্ট কি, তাদের কাজ কি, তারা যেন ধরা যাক যে আমি ফিলোসফিক্যাল চর্চা করি, আমি একটা বিষয়ের অধ্যাপক, আমি হয়তো ফিলোসফিক্যাল চর্চা করে সব বিষয়ে আমার কথা বলার একটা এখতিয়ার আছে, বিকজ আমি মেথোডোলজি নিয়ে কাজ করি, ওই যে বললাম এক্স ওয়াই জেড রিপ্লেস করতে পারি। তখন যদি আমি আবার আমাকে সবাই সম্মান করে, জ্ঞানী মনে করে, তখন যদি আমি আবার স্পেশাল সাবজেক্ট সম্পর্কে পাণ্ডিত্য, ভ্যাট প্রথারও পাণ্ডিত্য করতে থাকি, কিভাবে কি বলে ব্যাংকিং সেক্টরের ইয়ে কি বলে ইন্টারেস্ট রেট হবে সেটা আমি বলতে পারি, তা না। কিন্তু প্রত্যেকটা সোশ্যাল সায়েন্সেরও প্রত্যেকটা ডিসিপ্লিনের একটা জগৎ আছে, সেই জগৎকে তাকে সম্মান করতে জানতে হবে। এবং এই যে প্রত্যেকের ডিসিপ্লিনারি যে বাউন্ডারি, এটাও কিন্তু ডিমার্কেশন থিওরির একটা, আমরা যেটা ডিমার্কেশন বিটুইন মেটাফিজিক্স অ্যান্ড ফিজিক্স। এই হলো আজকের, আজানও পড়ে গেছে, আমার মনে হয় যে এটা শেষ করতে হয়।